নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমার আজকের প্রতিবেদনের বিষয়টি আপনাদের কাছে একটু পুরনো মনে হতে পারে, কারণ আমাদের রাজ্যে প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে। সেই কারণেই দুদিন আগে 5 দিন আগেকার ঘটনাগুলো আবার পেছনের সারিতে চলে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে, সেগুলো নিয়ে আর আলাপ আলোচনা হচ্ছে না। কিন্তু আমি চাইছি এই ঘটনাগুলো আবার উঠে আসুক সামনের সারিতে। সেই কারণেই আমার আজকের প্রতিবেদনটা একটু বিলম্ব করে তৈরি করা। কিন্তু কোনো ঘটনাই যে পুরনো নয়, এবং প্রত্যেকটি ঘটনার সঙ্গে প্রতিনিয়ত ঘটে চলা ঘটনাগুলোর সঙ্গে একটি সংযোগ রয়েছে, একটি লিঙ্ক কিন্তু ধরা পড়ছে, দেখা যাচ্ছে। দেখুন, আমাদের রাজ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে সেই ঘটনাগুলোর দ্বারা রাজ্যের একটা বড় অংশের মানুষ বিড়ম্বনার মধ্যে রয়েছে। রাজ্যের শ্রমিক কর্মচারীরা তারা বিড়ম্বনার মধ্যে রয়েছে। আর এই বিড়ম্বনার প্রধান কারণ যে শাসক দল তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত এই রাজ্য সরকার, আর তৃণমূল কংগ্রেস যে নীতিগুলো গ্রহণ করেছে সেই নীতিগুলো জনবিরোধী নীতি হিসাবেই দেখা দিচ্ছে। যার ফলে রাজ্যে কলকারখানা নেই, রাজ্যের মানুষ বেকার সমস্যা প্রতিদিন বাড়ছে রাজ্যে। অন্যদিকে সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেখানে হচ্ছে ঠিকমতো নিয়োগ প্রক্রিয়া চলছে না, দুর্নীতির অভিযোগ। একের পর এক দুর্নীতির কারণে রাজ্যের সরকারের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। আর এই মামলাগুলোতে একের পর এক রাজ্য সরকার নাস্তানাবুদ হচ্ছে, সরকারের গালে একের পর এক থাপ্পড় পড়ছে। আর এই থাপ্পড়গুলো খেতে খেতে রাজ্য সরকারের গাল কিন্তু লাল হচ্ছে, নরম নরম গালগুলো থাপ্পড় খেতে খেতে লালে লাল হয়ে যাচ্ছে। সেরকমই ঘটনাগুলো যদি আপনারা দেখেন, গতকালকে যে ডিএ মামলা ছিল, রাজ্য সরকারের পক্ষের আইনজীবী সেই মামলাটাকে আবার জুলাই মাস অবধি পিছিয়ে দেওয়ার একটা আবেদন করেছিল। বিরোধী পক্ষের আইনজীবীরা তার প্রতিবাদ করায় সুপ্রিম কোর্ট থেকে আবার আগামী 14 তারিখে সেই মামলা শুনানির দিন ধার্য হয়েছে। অর্থাৎ এখানে ধরে না যেতেই পারে রাজ্য সরকারের গালে একটা সজোরে থাপ্পড় পড়লো। অন্যদিকে আপনি সেই যাই স্বাস্থ্য দপ্তরের মামলা, সেখানেও থাপ্পড় খাচ্ছে। ওবিসি মামলা থাপ্পড় খাচ্ছে। আর নিয়োগ শিক্ষা ব্যবস্থায় নিয়োগ দুর্নীতির মামলা তো থাপ্পড় খেয়েই চলেছে, একের পর এক থাপ্পড় খেয়েই চলেছে। লাল চা লাল হয়ে যাচ্ছে থাপ্পড় খেতে খেতে। সেরকমই ঘটনা। আর এই যে দুর্নীতি, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির কারণে তো এই 26,000 চাকরি চলে গেল রাজ্য সরকারের অপদার্থতার কারণে। আর এর বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে নিয়োগের একটি সুস্থ দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, তার কারণে কিন্তু লড়াই করে চলেছে ধারাবাহিকভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, তরুণজ্যোতি তেওয়ারি, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জির মতো বাঘা বাঘা আইনজীবীরা। যার ফলে রাজ্য সরকার নাস্তানাবুদ হচ্ছে একের পর এক। আর এটাই হচ্ছে না পছন্দ শাসক দলের তৃণমূল কংগ্রেসের। সেই কারণেই তো রাজ্য সরকারের একাধিক নেতারা, এই মন্ত্রীরা এই আইনজীবীদের ভালো চোখে দেখছে না। আইনজীবীদের বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ করতে দেখা গেছে। এমনকি বিচার ব্যবস্থাকেও তারা ছাড়ছে না, বিচারপতিদেরও ছাড়ছে না। আপনারা জানেন, এর আগে গত 25 তারিখে সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, একটি মামলা ছিল হাইকোর্টে শরীর শিক্ষা কর্মশিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে। সেই মামলাটি আবার পিছিয়ে যায়। আর এই কেন পিছিয়ে গেল, এর আক্রোশটা পড়লো এই সমস্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বেশ কিছু আইনজীবীর উপরে। অন্যায়ভাবে তাদের ঘেরাও করা হলো, তাদের গালিগালাজ করা হলো, আক্রমণ করা হলো বিচার ব্যবস্থাকে, বিচারপতিদের উদ্দেশ্যে কটু মন্তব্য, বিচারপতির ছবিকে মারানো, থুতু দেওয়া, এই সমস্ত ঘটনাগুলো ঘটলো। আর এই সংক্রান্ত বিষয়, এই অন্যায়ের প্রতিবাদেই একটি মামলা জারি হয়েছিল হাইকোর্টে। একটি বৃহত্তর বেঞ্চ গঠন করে প্রধান বিচারপতি, সেই বৃহত্তর বেঞ্চে মামলাটি ওঠে। কুণাল ঘোষ সহ একাধিক প্রায় 15 জন, যেটা জানা গেছে, 15 জনের বিরুদ্ধে এফিডেভিট দিতে বলা হয়েছে হাইকোর্টে। নির্দেশ গেছে কলকাতা পুলিশের কাছে, আমি যদি সঠিক জেনে থাকি। আর এই যে বিচার ব্যবস্থার উপর আক্রমণ, এই সংক্রান্ত বিষয় নিয়েই বিচার ব্যবস্থাকে কোন পথে টেনে নিয়ে যেতে চাইছে এই শাসক দল, এই রাজ্য সরকার, এটাই জানবার জন্য আমরা যোগাযোগ করেছিলাম রবীন্দ্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক বলা যেতে পারে, এবং একজন বরিষ্ঠ অধ্যাপক ঝন্টু পরেকের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তার মুখ থেকে আসুন আমরা শুনি তিনি কি বলেছেন এই বিচার ব্যবস্থার উপরে আক্রমণ এবং রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি, এই সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। আর দীর্ঘায়িত করব না, আসুন এই ঝন্টু পরেকের কথা শুনতে শুনতে আজকের প্রতিবেদন শেষ হবে। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, আমাদের সংবিধানে ইকুইটি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই তিনটে শব্দের আগে জাস্টিসকে রাখা হয়েছে।
অর্থাৎ জাস্টিস হচ্ছে ফোর্থ পিলারের মধ্যে অন্যতম একটা পিলার। এই জাস্টিসকে, জুডিশিয়ারিকে তৃণমূল ক্ষমতায় আসার পরে কিন্তু 14 তলা, নবান্নের 14 তলা থেকে কন্টিনিউয়াস কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে। দেখুন, আমি যে দল করি না কেন, আমি তৃণমূল করি, অমুক বিজেপি করে, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রেই মত দেওয়া, বহুদলীয় ব্যবস্থায় মত দেওয়ার অধিকার প্রত্যেকের আছে। কিন্তু জাস্টিস কিন্তু এমন একটা স্তম্ভ যেখানে আমরা যে দল করি না কেন, ব্যক্তি মানুষ হিসেবে এটা স্বতন্ত্র একটা ব্যবস্থা। সেখানে যখন এটার উপরে হামলা, দেখুন বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা কোর্ট চত্বর 140 করে রায় দেয়। এখানে এই চাকরি হারা যারাই হোক, যোগ্য অযোগ্য, একটা দলের ব্যানারে কি করে গিয়ে মানে আইনজীবীদের উপরে, বিচারপতিদের দিতে বলা হয়। আমরা রাজশেখর মান্থার বাড়ির সামনে আমরা দেখেছিলাম পোস্টার দিতে, এবং সিসিটিভিতে তাদের আইনজীবী হয়ে যাওয়ার পরও আজ অব্দি পুলিশ তাদের অ্যারেস্ট করেনি। এই যে সিরিয়াস নোটটা, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কিন্তু এইসব ব্যাপারে সুমোটো করতে পারে। আমি আবারও বলছি, সুমোটো করতে পারে, এবং এটা ভয়ানক। বামপন্থের সময় বিমান বসু লালা, বিচারপতি লালা সম্পর্কে করেছিল, লালা বাংলা ছেড়ে পালা, মনে আছে আপনাদের? তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল। আমি আপনাকে পরিষ্কার এই কথাটা বলছি, এই যে ট্রেনটা চলছে নবান্নের থেকে কন্ট্রোল করার জাস্টিসকে, এইটা কিন্তু ভয়ানক। কুণাল বাবুর বিরুদ্ধে রুল জারি হবে কিনা, তাকে অ্যারেস্ট করা হবে কিনা জানি না। তিনি শুনেছি তিনি লন্ডন চলে গেছেন। হ্যাঁ, পিছন দিকে হাঁটবেন কিনা লন্ডনে গিয়ে, না সামনের দিকে হাঁটবেন, ডিগবাজি খাবেন, নাকি আদৌ আসবেন কিনা জানি না। তবে একটা জিনিস আপনাকে একটু বলতে পারি, যে এই ট্রেনটা মানুষের মধ্যে যে জাস্টিস সম্পর্কে একটা শ্রদ্ধা, সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা কিন্তু তৃণমূলের নেতৃত্বে করছে। ওই দিনের বিক্ষোভ মিছিল যে আইনজীবীদের বেরিয়েছিল, তাতে কিন্তু এটা ভালো দিক যে তৃণমূলপন্থী আইনজীবীরাও সেদিন কিন্তু পায়ে পা মিলিয়েছিল। কারণ তারা জানেন তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস সব দল আসবে যাবে, জাস্টিস কিন্তু তার জায়গাটাই থাকবে, সাধারণ মানুষ তার ভরসায় থাকবে। কারণ ফোর্থ পিলারের নাম্বার 1 পিলারটাই জাস্টিস। ফলে এই ট্রেনটা কিন্তু সাংঘাতিক। আমি বলছি, আমি যে দল করি, আমি যদি তৃণমূলও করতাম, আমি রাজনীতির লোকের, কিন্তু আমি যদি তৃণমূল করতাম, আমি হয়তো আপনাকে এই চ্যানেলে তৃণমূলের বিরুদ্ধেই, তৃণমূলের এই কাজ বা কিছু চাকরিহারা লোক, তাদের আবেগকে আমরা সম্মান জানাচ্ছি। কিন্তু তারা যদি কোনো দলের ব্যানারে বা কোনো দলের উস্কানিতে গিয়ে এই কাজটা করে, সেই উস্কানিকারীরা যেমন সংবিধান বিরোধী কাজ করেছে, এই ছেলেপেলেগুলো সংবিধান বিরোধী কাজ করেছে। ওদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু আগামীতে না নিলে জাস্টিস সম্পর্কে কিন্তু একটা মানুষের মধ্যে সাংঘাতিক বিশ্বশ্রদ্ধ ভাব চলে আসবে। মানে মানুষের বিশ্বাস থেকে তারা সরে যাবে। স্যার, এই প্রসঙ্গে একটা কথা থেকেই যাচ্ছে। একটা কথা, বিশেষ করে রাজ্য সরকারের বা শাসক দলের যারা বিরোধী, তারা একটা কথা বলে, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। সেক্ষেত্রে কি খানিকটা এখানে মান্যতা পেল? কেন বলছি এ কথা? ওইখানে 144 ধারা জারি থাকে সব সময়। সেখানে এতক্ষণ ধরে বেআইনি ভাবে, অন্যায় ভাবে একটি বিক্ষোভ অবস্থান চললো আইনজীবীদের ঘিরে, সেখানে পুলিশ গিয়ে কিভাবে এটাকে অনুমোদন করলো এতক্ষণ ধরে? না না, দেখুন, আপনি তো এটা বলছেন, আমরা তো পরিষ্কার বিভিন্ন ইনসিডেন্ট, 100টার মধ্যে আপনাকে 99টা ইনসিডেন্ট দেখাবো পুলিশ কার্যত রুলিং পার্টে পরিণত হয়েছে। আমরা খুব রসিকতা করে বলি, প্রাণী দুই প্রকার, মিলন্দি প্রাণী আর পশ্চিমবঙ্গের পুলিশ। এবার আপনি ধরে নিন, সব পুলিশ তো আর খারাপ নয়, কিন্তু শাসক পুলিশি ব্যবস্থাটাকে রুলিং পার্ট এমন ভাবে করেছে যে পুলিশ এখানকার প্রফেশনালহীন। আপনার মনে আছে ইভা থাপা কামড়ে দিয়েছিল চাকরিহারা অনামিকা? হ্যাঁ, এই যে অরুণিমা পালের, ইভেন কি রাতের অন্ধকারে পুলিশ লাঠি পেটাচ্ছে ডাক্তারদের, পুলিশ কাউকে ধরতে পারে না, পুলিশ ধর্ষণকারীদের ছেড়ে দেয়, পুলিশ এখানে জঙ্গিদের ধরতে পারে না, অথচ সাধারণ মানুষের জঙ্গির মতো পেটায়। এখানে মুর্শিদাবাদের ঘটনায় কার্যত নির্বাক দর্শক থাকে, অথচ দেখুন অতি সক্রিয় হয়ে গিয়ে কলম নামক একটা ভয়ানক অস্ত্র নিয়ে যাওয়া কিছু চাকরিহারা যোগ্য ছেলে মেয়েদেরকে ধরো লাথি মারে বুকে পিঠে। অর্থাৎ এই যে পুলিশ ব্যবস্থাটাকে তৃণমূল কন্ট্রোল করে নিয়েছে, তার চরম পরিণাম হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু মানুষ, আইনের শাসন নেই, তৃণমূলের শাসন প্রিভেল করে বলে দেখবেন ল অ্যান্ড অর্ডারটা মাঝে মধ্যে মানুষ হাতে তুলে নেয়। গণপিটুনিটা এখানে একটা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, কারণ জানে পুলিশের দিলে পুলিশ ছেড়ে দেবে পয়সাকে। ট্রাকের থেকে পুলিশ টাকা তোলে, শিশু খাদ্য ট্রাকে যাচ্ছে তার থেকে তোলা তোলে, না দিলে ট্রাকের ড্রাইভারকে ধরে পেটায়। মানে এই জায়গাগুলো কিন্তু ল অ্যান্ড অর্ডারের গ্রস ফেলিওর। মানে আমি বলছি
এটা কিন্তু একটা গ্যাস পিঞ্চে পরিণত হয়েছে রাজ্যটা, এবং ল অ্যান্ড অর্ডারটা একটা গ্রেভিয়ার্ডে পরিণত করে দিয়েছে এই ব্যবস্থায়। ফলে তৃণমূল এখানে পুলিশকে পুলিশ রাখেনি, পুরোটা তার ক্যাডারে পরিণত করেছে। তো এটা হওয়ার তাই হচ্ছে। অভয়া হলো, আরো কিছু ঘটনা তার সাথে একটা হয়ে গেলো। আজ অব্দি কজনকে ধরতে পেরেছে বলুন তো? ধরতে পেরেছে কি? পারেনি। পারেনি নয়, পুলিশের এফিসিয়েন্সি ক্যালকাটা মানে লালবাজারকে বলা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সব সমতুল্য। ফলে তারা অযোগ্য আমি বিশ্বাস করি না, তাদেরকে অযোগ্য করে রাখা হয়েছে, এটা একদম চরমতম সত্য। ফলে মনোজ শর্মা বলুক বা বিনীত গোয়েল বলুন, তারা কেউই রুলিং পার্টির বাইরে থাকতে পারেনি। ফলে তারা অসম্ভব অপেশাদারিত্বের সাথে ডিল করছে। মনোজ বর্মা কি আপনি মনে করছেন অযোগ্য? বামফ্রন্টের সময় তিনি পুরুলিয়াতে যথেষ্ট সাকসেসফুলি কাজ করেছেন, মমতা জানে। রাজীব কি মানে অযোগ্য? রাজীব, এদেরকে রুলিং পার্ট করে দিয়ে মানে অযোগ্য করে রাখা হয়েছে, হাতে পায়ে দড়ি বেঁধে দেওয়া হয়েছে। ফলে রাজ্যের অবস্থা এরকম চলবে, আরো ভয়ানক হবে। আরো ভয়ানক হবে যখন এই কথা। না, আমি একটাই জিনিস বলবো, বিচার ব্যবস্থাকে কলুষিত করলে বিচারপতিরাই, বিচার ব্যবস্থাই তার ব্যবস্থা নেবে। কারণ বিচার ব্যবস্থায় যথেষ্ট ক্লজ আছে যে আপনি বিচারপতি বা তার দেওয়া রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো স্টেটমেন্ট দিলে কি করা যায়। আমি শুরুতেই বলেছিলাম, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সুমোটো করে এদের এই ব্লাস্টারদের, এই মানুষগুলোকে যদি ইমিডিয়েট ব্যবস্থা না নেয়, আমি আপনাকে বলছি এটা কিন্তু ছেলের হাতের মোয়া নয়, আপনি কেড়ে নিলেন আবার দিলেন, এই তো কাঁদলো, আর নয়। একবার যদি ল এন্ড বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা চলে যায় এই নেতাদের দ্বারা, এটাকে ফিরিয়ে আনা অসম্ভব হয়ে দাঁড়াবে। কার্যত বাংলাদেশ পাকিস্তানের যে আজকে পরিস্থিতি, তেমনই হয়তো কোন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে বিচার ব্যবস্থা কিছু নেই, আইন কানুন সর্বনেশে হয়ে যাবে। শিক্ষা করে নিজের দেশে আইন কানুন সর্বনেশে, এইটাই তৃণমূল চাইছে। আমি বলছি তৃণমূলের কিন্তু একটা কৌশল, 26-এর আগে তৃণমূলের বহু দুর্নীতি হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রমাণ করবে, ছাড়বেই। এবং এটা তাদের দলের অস্বস্তি এড়ানোর জন্য আগে ভাগে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে মমতা ব্যানার্জি এবং তার দলের দ্বারা চিহ্নিত করে রাখা হচ্ছে, এটা বিজেপি, এটা বিরোধী দল। এই প্র্যাকটিসটা না আটকাতে পারলে, আমরা অতীতেও দেখেছি হাইকোর্ট কিন্তু চুপচাপ থেকেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী 26,000 চাকরি চলে যাওয়ার রায়টাকে চ্যালেঞ্জ করে প্রকাশ্যে বলেছিল সুপ্রিম কোর্টের রায় মানি না। আপনি ভাবুন, সুপ্রিম কোর্ট একটা সুমোটো করা যেত না? এইটা যদি সুপ্রিম কোর্ট হাইকোর্ট অতি সক্রিয় না হয় না, আমি হচ্ছে আগামীতে কিন্তু আপনাকে আমাকে ভুগতে হবে, আপনি আমাকে চরম ভুগতে হবে। এই যে 14 তলার থেকে কন্ট্রোল করে দেওয়া, স্থানীয় আদালতগুলোর বিচারপতিরা তো ভয়ে থাকে। আপনাদের মনে নেই বনগাঁ বারাসাত কোর্টের বিচারপতি, তিনি বলেছিলেন আমাকে সিকিউরিটি দিন, তৃণমূল ধমক দিচ্ছে। আপনার মনে নেই যে বীরভূমে সকালবেলা আদালত খুলে বিচারপতিকে নিয়ে ইমিডিয়েট একটা করেছিল, কি নাম, শিব ঠাকুরের একটা পুরনো মামলায়, যাতে দিল্লিতে যেতে না হয় অনুব্রতকে, মনে আছে? গ্রামগঞ্জের আদালতগুলো কিন্তু শাসক তৃণমূল কন্ট্রোল করে নিয়েছে। রইল হাইকোর্ট সুপ্রিম কোর্ট, এই দুটো যদি চলে যায় না, আমি বলবো আমাদের কিন্তু আর বাঁচার শেষ সম্বলটুকু হারিয়ে যাবে।